রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত একটি সামরিক বেসামরিক সমন্বয় কেন্দ্র নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে সন্দেহ ও অসন্তোষ দেখা দিয়েছে। কূটনীতিকদের বরাতে জানা গেছে, কয়েকটি ইউরোপীয় দেশ এই কেন্দ্রটিতে আর আগের মতো জনবল পাঠাবে কিনা তা পুনর্বিবেচনা করছে। তাদের অভিযোগ, কেন্দ্রটি গাজায় মানবিক সহায়তা প্রবাহ বাড়াতে বা বাস্তব কোনো রাজনৈতিক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি গত অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে এর দায়িত্ব ছিল ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, গাজায় ত্রাণ প্রবেশ সহজ করা এবং যুদ্ধ পরবর্তী গাজার জন্য নীতিমালা প্রণয়নের সহায়তা করা। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশ এখানে সামরিক পরিকল্পনাবিদ ও গোয়েন্দা কর্মকর্তা সহ প্রতিনিধি পাঠায়, যাতে গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় প্রভাব রাখা যায়। কিন্তু রয়টার্সকে দেওয়া ৮ জন বিদেশি কূটনীতিক জানান, বড়দিন ও নববর্ষের ছুটির পর থেকে কয়েকটি ইউরোপীয় দেশের কর্মকর্তারা আর এই কেন্দ্রে ফিরে যাননি। এক পশ্চিমা কূটনীতিক একে দিকহীন বলে মন্তব্য করেন। আরেকজন বলেন, সবাই মনে করে এটি এক প্রকার বিপর্যয়, কিন্তু বিকল্প নেই। এই পুনর্বিবেচনা ট্রাম্প প্রশাসনের অপ্রচলিত পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে বাড়তে থাকা অস্বস্তির আরেকটি ইঙ্গিত। সিএমসিসি পরিচালনা করেন একজন মার্কিন জেনারেল, যেখানে মার্কিন ও ইসরায়েলি সামরিক সদস্যরাও রয়েছেন। ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং গাজায় সহিংসতা অব্যাহত থাকায় এর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। পরিকল্পনার পরবর্তী ধাপে গাজার জন্য একটি বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে, যা নীতি তদারক করবে। তবে সেক্ষেত্রে সিএমসিসির ভূমিকা থাকবে কিনা তা স্পষ্ট নয়। কূটনীতিকরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়েনি, যদিও হোয়াইট হাউস ভিন্ন দাবি করেছে। অনেক ট্রাক আসলে বাণিজ্যিক পণ্য বহন করছে, আর ইসরায়েল কার্যত ত্রাণ নীতির নিয়ন্ত্রণ নিজের হাতেই রেখেছে। ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়নি, যার মধ্যে শরণার্থীদের তাঁবুর জন্য প্রয়োজনীয় ধাতব খুঁটিও রয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য বলছে, মানবিক ট্রাককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং বিকল্প হিসেবে কাঠের খুঁটির মতো উপকরণ আনার চেষ্টা চলছে। তবু ইউরোপীয় কূটনীতিকদের মতে, সিএমসিসি যে নানা নীতিপত্র তৈরি করেছে সেগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটি ছাড়ার সম্ভাবনা কম, কারণ এতে ট্রাম্পের অসন্তোষের ঝুঁকি রয়েছে এবং ইসরায়েলের প্রভাব আরও বাড়তে পারে। তবে গাজার মানুষের স্বার্থ রক্ষায় ইউরোপীয় উপস্থিতি কতটা কার্যকর হচ্ছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রিটেন ও চীন আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরকে কেন্দ্র করে গোল্ডেন ইরা বা স্বর্ণযুগের ব্যবসায়িক সংলাপ পুনরুজ্জীবিত করতে যাচ্ছে। এই উদ্যোগ সম্পর্কে অবগত 3টি সূত্র জানিয়েছে, উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন। এই সংলাপের অংশ হিসেবে পুনর্গঠিত হতে যাচ্ছে ইউকে চায়না সিইও কাউন্সিল, যেখানে যুক্তরাজ্যের পক্ষ থেকে অ্যাস্ট্রাজেনেক, বিপি, এইচএসবিসি, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ, জাগুয়ার ল্যান্ড রোভার, রোলস রয়েস, শ্রোডার্স ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বড় প্রতিষ্ঠান যুক্ত হওয়ার কথা রয়েছে। চীনের পক্ষ থেকে থাকতে পারে ব্যাংক অফ চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক, চায়না মোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়না, চায়না রেল অ্যান্ড রোলিং স্টক কর্পোরেশন, চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইইডি। এই কাউন্সিলের ধারণাটি প্রথম আসে 2018 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও চীনা প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সময়, যখন দুই দেশ সম্পর্ককে গোল্ডেন ইরা বলে আখ্যা দিত। সূত্রগুলো বলছে, স্টারমারের সফর অনেকটাই নির্ভর করছে লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস নির্মাণের বিষয়ে মঙ্গলবার অনুমোদনের ওপর। এই সিদ্ধান্ত সাম্প্রতিক হওয়ায় সফরের অন্যান্য বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এমনকি কাউন্সিলের ইংরেজি নাম কি হবে তা নিয়েও আলোচনা চলছে। ব্রিটিশ সরকারের নামের মধ্যে সিইও শব্দটি রাখতে অনিচ্ছুক, যদিও চীন 2018 সালের চীনা নামই রাখতে চায়। এ সফর হলে এটি হবে 2018 সালের পর কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। স্টারমার এর মাধ্যমে আগের রক্ষণশীল সরকারের কঠোর অবস্থান থেকে সরে এসে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মতো আন্তর্জাতিক ইস্যু সফরকে প্রভাবিত করতে পারে বলেও সূত্রগুলো সতর্ক করেছে। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন রায়ে একটি আদালত সাবেক প্রধানমন্ত্রী হন ডাকসুকে 23 বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার ঘোষিত এই রায়ে তার বিরুদ্ধে অভ্যুত্থান সহ একাধিক গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে, যা সরাসরি সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলোর 2024 সালের ডিসেম্বর মাসে সামরিক আইন ঘোষণার ঘটনার সঙ্গে যুক্ত। হন ডাকসু ছিলেন সেই সময় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে এবং আদালতের মতে তিনি সামরিক আইন ঘোষণাকে কার্যত বৈধতা দিতে সহায়তা করেছেন। বিচারক রায় বলেন, সামরিক আইন জারির আগে সংবিধান অনুযায়ী যে বৈধ মন্ত্রিসভা প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল, হন তা নিশ্চিত করতে ব্যর্থ হন এবং বরং রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারে নীরব সমর্থন দেন। এই আচরণকে আদালত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করেছে। ৭৬ বছর বয়সী হন ডাকসু এর রায়ের মাধ্যমে সামরিক আইন সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রথম সাবেক মন্ত্রিসভার সদস্যে পরিণত হলেন, যা আইন বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে একই ঘটনার সঙ্গে যুক্ত অন্য শীর্ষ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে। আদালত আরও উল্লেখ করে যে সামরিক আইন ঘোষণার ফলে নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভীতি ও অস্থিরতা তৈরি করা হয়েছে। যদিও হন ডাকসু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না, তবুও স্বাক্ষর প্রমাণ ও নথিপত্র বিশ্লেষণ করে আদালত ভিন্ন সিদ্ধান্তে পৌঁছায়। এই রায় দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সাবেক প্রেসিডেন্ট হন সুক ইয়েলো সহ সামরিক আইন জারির সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে চলমান মামলায় এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে গণতন্ত্র ও সংবিধান লঙ্ঘনের দায়ে ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিরাও আইনের ঊর্ধ্বে নন। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো অক্টোবরের যুদ্ধবিরতির পর জোরপূর্বক উচ্ছেদ নির্দেশ দিয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা ও হামাসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খান ইউনিসের পূর্বে বানি সুহাইলা এলাকায় বসবাসকারী বাসিন্দারা জানান, সোমবার আল রেকেব পাড়ার তাঁবু শিবিরে থাকা বহু পরিবারের উপর লিফলেট ফেলা হয়, যেখানে তাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এসব পরিবার মূলত আগের দফার হামলা ও ধ্বংসযজ্ঞের পর বাস্তুচ্যুত হয়ে সেখানে আশ্রয় নিয়েছিল। লিফলেটে উল্লেখ করা হয়, ওই এলাকা সামরিক অভিযানের আওতায় আসছে এবং নিরাপত্তার স্বার্থে সবাইকে সরে যেতে হবে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কোনো নির্দিষ্ট আশ্রয়স্থল বা বিকল্প ব্যবস্থার কথা না জানিয়ে এমন নির্দেশ দেওয়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে কোথায় যাবে এই প্রশ্নের কোনো উত্তর নেই। হামাসের এক মুখপাত্র এই উচ্ছেদ আদেশকে যুদ্ধবিরতির চেতনার পরিপন্থী বলে আখ্যা দিয়ে বলেন, ইসরায়েল পরিকল্পিতভাবে ভূমি দখল ও জনসংখ্যা স্থানান্তরের নীতি অনুসরণ করছে। তিনি আরও বলেন, বেসামরিক জনগণকে লক্ষ্য করে এমন পদক্ষেপ মানবিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ইসরায়েলি সামরিক সূত্র দাবি করেছে, তাদের অভিযানের উদ্দেশ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ঠেকানো। তবে বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপরই। তাঁবুতে থাকা পরিবারগুলো আবারও গৃহহীন হয়ে পড়ছে। খাদ্য, পানি ও চিকিৎসার মতো মৌলিক চাহিদার আরও সংকটাপন্ন হচ্ছে। যুদ্ধবিরতির পর এই প্রথম জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ভবিষ্যতে সহিংসতা বাড়ার আশঙ্কা জোরালো হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার দায়ে তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালে প্রকাশ্য দিবালোকে আবেকে গুলি করে হত্যার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল। ঘটনার 3 বছরেরও বেশি সময় পর বুধবার নারা শহরের একটি আদালতে বিচারক শিন ইচি তানাকা এই রায় ঘোষণা করেন। 45 বছর বয়সী ইয়ামাগামি আদালতে স্বীকার করেছিলেন যে তিনি আবেকে হত্যা করেছেন। জাপানে আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা অত্যন্ত বিরল হওয়ায় এই হত্যাকাণ্ড দেশটির সমাজকে গভীরভাবে নাড়িয়ে দেয়। জাপানের আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে প্যারোলের সুযোগ তাত্ত্বিকভাবে থাকলেও বিশেষজ্ঞদের মতে বাস্তবে অনেক বন্দী কারাগারেই মৃত্যুবরণ করেন। প্রসিকিউশন পক্ষ ইয়ামাগামির জন্য যাবজ্জীবন সাজাই দাবি করেছিল এবং এই হত্যাকে যুদ্ধোত্তর জাপানের ইতিহাসের নজিরবিহীন বলে উল্লেখ করে, যার সামাজিক প্রভাব ছিল অত্যন্ত গুরুতর। আদালতে তারা বলেন, ইয়ামাগামির উদ্দেশ্য ছিল ইউনিফিকেশনের চার্চের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তাদের যুক্তি অনুযায়ী আবের মতো প্রভাবশালী ব্যক্তিকে হত্যা করলে চার্চটির প্রতি জনমনে মনোযোগ ও সমালোচনা বাড়বে।
এমনটাই ভেবেছিলেন অভিযুক্ত। অন্যদিকে ইয়ামাগামির আইনজীবীরা সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তারা দাবি করেন অভিযুক্তের পরিবার ইউনিফিকেশন চার্চে তার মায়ের সব সঞ্চয় দান করার ফলে চরম আর্থিক ও মানসিক কষ্টের শিকার হয়েছিল। রায় ঘোষণার দিন নারা আদালতে প্রবেশের টিকিট পেতে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়, যা মামলাটি ঘিরে ব্যাপক জন আগ্রহের প্রমাণ। এই হত্যাকাণ্ড জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ইউনিফিকেশন চার্চের মধ্যকার গভীর সম্পর্ক প্রকাশ্যে আনে। দলীয় তদন্তে দেখা যায় শতাধিক আইন প্রণেতার সঙ্গে চার্চটির যোগাযোগ ছিল, যার ফলে অনেক ভোটার এলডিপি থেকে মুখ ফিরিয়ে নেন। দক্ষিণ কোরিয়ায় ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ইউনিফিকেশন চার্চ তার গণবিবাহের জন্য পরিচিত এবং জাপানি অনুসারীরা তাদের আয়ের বড় উৎস। শিনজো আবে দেশীয় রাজনীতিতে বিতর্কিত হলেও আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে পদত্যাগের আগে তিনি ২ দফায় মোট ৩,১৮৮ দিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ৪ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনী দ্রুত অগ্রযাত্রা ও এসডিএফ নিয়ন্ত্রিত এলাকা দখলের পর এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সিরিয়ান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সঙ্গে দামেস্ক জানায়, কুর্দিদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রীর সহকারী পদে নিয়োগের জন্য এসডিএফকে একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এসডিএফ এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা নিশ্চিত করে জানায়, তারা আক্রমণের শিকার না হলে কোনো সামরিক পদক্ষেপ নেবে না। এক বিবৃতিতে এসডিএফ জানায়, তারা রাজনৈতিক প্রক্রিয়া, আলোচনার মাধ্যমে সমাধান এবং সংলাপের প্রতি উন্মুক্ত রয়েছে এবং 18 জানুয়ারির চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রস্তুত। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেছে এসডিএফ। এসডিএফের দাবি, সরকারপন্থী গোষ্ঠীগুলো ভারী অস্ত্র ব্যবহার করে হাসাকাহর দক্ষিণে আবিয়াদ সড়কের পাশে তালবারুদ গ্রামে হামলা চালিয়েছে। সংগঠনটির মুখপাত্র ফরহাদ শামি বলেন, জারকান শহরকে সাম্প্রতিক ঘটনাগুলোতে দামেস্ক ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো তীব্র আর্টিলারি হামলার আওতায় রেখেছে। তিনি আরও দাবি করেন, রাক্কার উত্তরে অবস্থিত আল আক্তান কারাগারে সরকারপন্থী বাহিনী 5টি আত্মঘাতী ড্রোন ও ভারী গুলিবর্ষণ ব্যবহার করে আক্রমণ চালিয়েছে। গত কয়েকদিনে সিরিয়ার সরকার খুব দ্রুত এসডিএফ-এর নিয়ন্ত্রিত বেশ কয়েকটি এলাকা দখল করেছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে এটি সরকারের সবচেয়ে বড় সামরিক সাফল্য ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কুর্দিরা মধ্যপ্রাচ্যের ইতিহাস, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার এক দীর্ঘস্থায়ী ও জটিল প্রশ্নের নাম। তারা কোনো সাম্প্রতিক রাজনৈতিক সৃষ্টির ফল নয়, বরং হাজার বছরের পুরনো এক জনগোষ্ঠী যাদের অস্তিত্ব রাষ্ট্রীয় সীমানার অনেক আগেই গড়ে উঠেছিল। মেসোপটেমিয়া সমভূমি ও পার্বত্য অঞ্চলে, অর্থাৎ আজকের দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর সিরিয়া, উত্তর ইরাক, পশ্চিম ইরান এবং আর্মেনিয়ার কিছু অংশে কুর্দিদের ঐতিহাসিক বসতি। এই বিস্তৃত অঞ্চলকে তারা কুর্দিস্তান বলে অভিহিত করে, যদিও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কুর্দি রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীতে প্রায় 3 থেকে 4 কোটি কুর্দি বসবাস করে, যা তাদেরকে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতিগোষ্ঠীতে পরিণত করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। কুর্দিদের রাষ্ট্রহীনতার পেছনে ইতিহাসের একাধিক স্তর কাজ করেছে। মধ্যযুগে কুর্দিরা বিভিন্ন স্বায়ত্তশাসিত আমিরাত ও উপজাতীয় কাঠামোর মধ্যে বসবাস করত। তবে ষোড়শ শতকে অটোমান সাম্রাজ্য ও সাফাভি পারস্যের মধ্যে সংঘর্ষের ফলে কুর্দি অঞ্চল বিভক্ত হয়ে পড়ে। অটোম্যানরা কুর্দি নেতাদের সীমিত স্বায়ত্তশাসন দিলেও ধীরে ধীরে সেই ক্ষমতা ক্ষয় হতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন কুর্দিদের জন্য এক সম্ভাবনার দ্বার খুলেছিল। ১৯২০ সালের সেভ্রো চুক্তিতে কুর্দিদের জন্য একটি স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্রের ধারণা উঠে আসে, কিন্তু এই চুক্তি কার্যকর হয়নি। তুরস্কের নতুন প্রজাতন্ত্র গড়ে ওঠার পর ১৯২৩ সালের লুজান চুক্তিতে কুর্দি রাষ্ট্রের বিষয়টি সম্পূর্ণ বাদ দেয়া হয়। এর ফলে কুর্দিরা ৪-৫টি রাষ্ট্রের ভেতরে সংখ্যালঘু হিসেবে আটকে পড়ে, যেখানে প্রত্যেক রাষ্ট্রই নিজস্ব জাতীয়তাবাদী প্রকল্পের স্বার্থে কুর্দি পরিচয়কে নিয়ন্ত্রণ বা দমন করার চেষ্টা করেছে। ভাষা ও সংস্কৃতির দিক থেকে কুর্দিরা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইরানীয় শাখার অন্তর্ভুক্ত। কুর্দি ভাষার একাধিক উপভাষা রয়েছে।
কুরমানিজ, সোরানি, পেহলওয়ানি ইত্যাদি, যা অঞ্চলভেদে ব্যবহার হয়। এই ভাষাগত বৈচিত্র্য কখনো কখনো কুর্দি জাতীয় ঐক্যের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও একটি অভিন্ন সাংস্কৃতিক চেতনা তাদেরকে একত্রিত রেখেছে। ধর্মীয়ভাবে কুর্দিরা একরকম নয়। অধিকাংশ কুর্দি সুন্নি মুসলমান হলেও শিয়া, আলেভি, ইয়াজিদি, খ্রিস্টানসহ নানা ধর্মীয় পরিচয়ও তাদের মধ্যে রয়েছে। এই বৈচিত্র্য কুর্দি সমাজকে বহুমাত্রিক করে তুলেছে, আবার বহিরাগত শক্তির জন্য বিভাজনের সুযোগও তৈরি করে দিয়েছে। সিরিয়ায় কুর্দিদের অবস্থান দীর্ঘদিন ধরেই প্রান্তিক ছিল। দেশটির মোট জনসংখ্যার প্রায় 10% কুর্দি হলেও রাষ্ট্রীয় পরিচয়ের ক্ষেত্রে তাদের বঞ্চনার ইতিহাস গভীর। 1962 সালে হাসাকা প্রদেশে পরিচালিত এক বিশেষ আদমশুমারিতে প্রায় 1,20,000 কুর্দিকে বিদেশি ঘোষণা করে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। পরবর্তী প্রজন্ম সহ এই সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়। রাষ্ট্রহীন এই কুর্দিরা শিক্ষা, চাকরি ও জমির মালিকানা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। পাশাপাশি আরবিকরণ নীতির মাধ্যমে কুর্দি জমিতে আরব বসতি স্থাপন করা হয়, যা সামাজিক ক্ষোভ বাড়ায়। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে কুর্দিরা প্রথম দিকে নিরপেক্ষ অবস্থান নেয়। তবে 2012 সালে সরকারি বাহিনী কুর্দি অঞ্চল থেকে সরে গেলে স্থানীয় কুর্দি সংগঠনগুলো প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই সময় পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি শক্তিশালী হয়ে ওঠে। আইএসের উত্থান কুর্দিদের জন্য অস্তিত্বের প্রশ্ন তৈরি করে। কোবানি যুদ্ধ কুর্দি প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি বাহিনী আইএসকে পরাজিত করে। পরবর্তীতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ গঠিত হয়, যা কুর্দিদের নেতৃত্বে হলেও আরব ও অন্যান্য জাতিগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করে। আইএস বিরোধী যুদ্ধে এসডিএফের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও তুরস্কের চোখে এটি ছিল পিকেকের সম্প্রসারণ। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতায় কুর্দি প্রশ্ন আবার সামনে চলে আসে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্বাধীন সরকার একদিকে জাতীয় ঐক্যের কথা বলছে, অন্যদিকে এসডিএফের নিয়ন্ত্রিত অঞ্চল রাষ্ট্রের অধীনে আনার চেষ্টা করছে। কুর্দি ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি, নাগরিকত্ব ফিরিয়ে দেয়া এবং নওরোজকে জাতীয় ছুটি ঘোষণা নিঃসন্দেহে ঐতিহাসিক পদক্ষেপ। কিন্তু কুর্দি প্রশাসনের বক্তব্য স্পষ্ট, অস্থায়ী ডিক্রি নয়, স্থায়ী সংবিধান ও প্রকৃত ক্ষমতা বিকেন্দ্রীকরণই তাদের চূড়ান্ত লক্ষ্য। তুরস্কের কুর্দি প্রশ্ন সবচেয়ে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। জনসংখ্যার প্রায় 1/5 কুর্দি হলেও তুর্কি রাষ্ট্র দীর্ঘদিন তাদের অস্তিত্ব অস্বীকার করেছে। কুর্দি ভাষা ও সংস্কৃতি নিষিদ্ধ ছিল, এমনকি কুর্দি শব্দ ব্যবহারের পরিবর্তে পর্বত তুর্কি বলা হতো। এই দমন নীতির প্রতিক্রিয়ায় 1978 সালে আবদুল্লাহ ওজালানের নেতৃত্বে পিকেকে গঠিত হয় এবং 1984 সালে সশস্ত্র সংগ্রাম শুরু হয়। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। 90-এর দশক থেকে পিকেকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকারের কথা বললেও সশস্ত্র লড়াই পুরোপুরি থামেনি। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক কিছু সাংস্কৃতিক ছাড় দিলেও রাজনৈতিক সমাধান এখনও অনিশ্চিত। ইরানের কুর্দিরা আবার ভিন্ন বাস্তবতার মুখোমুখি। ইসলামী বিপ্লবের পর তারা কিছুটা স্বায়ত্তশাসনের আশা করেছিল, কিন্তু দ্রুতই কেন্দ্রীয় শিয়া রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কুর্দি অঞ্চলগুলোতে বিদ্রোহ দমন করা হয় কঠোরভাবে। পিজাক সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব এখানে আরও জটিল, কারণ অধিকাংশ ইরানি কুর্দি সুন্নি, যেখানে রাষ্ট্র শিয়া মতাদর্শে পরিচালিত। ইরাকে কুর্দিরা তুলনামূলকভাবে বেশি রাজনৈতিক অর্জন করেছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধের পর আন্তর্জাতিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে কুর্দিরা কার্যত স্বায়ত্তশাসন পায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার গঠন, নিজস্ব সংসদ ও নিরাপত্তা বাহিনী গড়ে ওঠে। তবে অভ্যন্তরীণ বিভাজন, কেডিপি ও পিইউকের দ্বন্দ্ব এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ক্ষমতার লড়াই কুর্দি স্বপ্নকে বারবার বাধাগ্রস্ত করেছে। 2017 সালের স্বাধীনতা গণভোট
কুর্দি জাতীয় আকাঙ্ক্ষার প্রকাশ হলেও এর পরিণতি ছিল কঠিন। কিরকুক হারানো, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক দুর্বলতা। সার্বিকভাবে কুর্দি প্রশ্ন কেবল একটি জাতিগোষ্ঠীর রাষ্ট্র পাওয়ার আকাঙ্ক্ষা নয়, এটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ব্যবস্থার অন্তর্নিহিত সংকটের প্রতিফলন। ঔপনিবেশিক সীমারেখা, কেন্দ্রীয়তাবাদী শাসন, জাতীয়তাবাদী একরূপতা ও ভূ রাজনৈতিক স্বার্থ কুর্দিদের বারবার ব্যবহার ও বঞ্চনার শিকার করেছে। আজ সিরিয়া, তুরস্ক, ইরান ও ইরাক 4 দেশেই কুর্দিরা ভিন্ন ভিন্ন বাস্তবতায় বসবাস করলেও মূল প্রশ্ন একটাই, তারা কি সাংস্কৃতিক স্বীকৃতি ও রাজনৈতিক অধিকারের মাধ্যমে বিদ্যমান রাষ্ট্রের ভেতরেই টিকে থাকবে, নাকি ইতিহাসের কোনো এক মোড়ে আবার স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন নতুন করে জেগে উঠবে? এই প্রশ্নের উত্তর এখনও অনির্ধারিত এবং সম্ভবত দীর্ঘদিন ধরেই তা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করে যাবে। বাংলাদেশের ছাত্র রাজনীতির সাম্প্রতিক উত্তেজনা এখন আর বিচ্ছিন্ন কোনো কর্মসূচি বা নির্দিষ্ট কয়েকটি সংগঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের চলমান রাজনৈতিক রূপান্তর, ক্ষমতার নতুন বিন্যাস, নির্বাচন ব্যবস্থার উপর দীর্ঘদিনের আস্থাহীনতা এবং ছাত্র সংগঠনগুলোর ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে একসঙ্গে সামনে নিয়ে এসেছে। দ্বিতীয় দিনের মতো জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি এবং একই সময় ইসলামী ছাত্র শিবিরের সাকসু নির্বাচন বানচালের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, এই দুই ঘটনাকে পাশাপাশি রাখলে স্পষ্ট হয় যে ছাত্র রাজনীতির ভেতরে দ্বন্দ্ব, প্রতিযোগিতা ও কৌশলগত সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। বিষয়টি কেবল ছাত্রদল বনাম ছাত্র শিবিরের মুখোমুখি অবস্থান নয়, বরং বিএনপি, জামায়াত, ঘনিষ্ঠ রাজনীতি, নির্বাচন কমিশন, আদালত এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা সব মিলিয়ে একটি জটিল রাজনৈতিক সমীকরণের বহিঃপ্রকাশ। জাতীয়তাবাদী ছাত্রদল যে 3টি ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন ঘেরাও করেছে, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক, ইসির হঠকারী সিদ্ধান্ত এবং বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপ, তা বিশ্লেষণ করলে দেখা যায় মূলত নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলেছে সংগঠনটি। পোস্টাল ব্যালট ইস্যুটি বাহ্যিকভাবে একটি প্রশাসনিক বা কারিগরি বিষয় মনে হলেও বাস্তবে এটি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশের নির্বাচন ইতিহাসে পোস্টাল ব্যালট বারবার বিতর্কের জন্ম দিয়েছে এবং অনেক সময় ক্ষমতাসীন বা প্রভাবশালী পক্ষের জন্য ফল প্রভাবিত করার একটি সম্ভাব্য মাধ্যম হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র সংসদ নির্বাচনে এই পদ্ধতি প্রয়োগ বা এর সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠা মানে তা শুধু ক্যাম্পাস রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার প্রতিফলন হিসেবেই জনমনে প্রতিধ্বনিত হয়। এই প্রেক্ষাপটে ছাত্রদলের কর্মসূচি নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের রাজনৈতিক সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় নির্বাচনকে পরীক্ষাগার বানিয়ে বিতর্কিত পদ্ধতি প্রয়োগ করলে তার রাজনৈতিক প্রতিক্রিয়া হতে পারে। একই সঙ্গে এই কর্মসূচির পেছনে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশলও কাজ করছে। বিএনপি দীর্ঘদিন ধরেই জাতীয় নির্বাচন ব্যবস্থার উপর আস্থাহীনতার কথা বলে আসছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সেই বৃহত্তর রাজনৈতিক বয়ানকেই ছাত্র রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করছে। ইসির সামনে অবস্থান, স্লোগান, প্রতিনিধি দল পাঠিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক, এসবের মাধ্যমে ছাত্রদল একদিকে নিজেদের সাংগঠনিক সক্রিয়তা ও শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে বিএনপির মূল রাজনৈতিক অবস্থানের সঙ্গে ছাত্র রাজনীতিকে কার্যত সমান্তরাল করে তুলছে। পর্যবেক্ষকদের মতে এটি একটি পরিকল্পিত কৌশল, যার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে ছাত্রদলের ভূমিকা আরও দৃশ্যমান ও প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা চলছে। তবে ছাত্রদলের এই কর্মসূচি আদৌ নিছক গণতন্ত্র রক্ষার প্রয়াস কিনা, সে প্রশ্ন সামনে নিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির। শিবিরের কেন্দ্রীয় সভাপতি সংবাদ সম্মেলনে যে অভিযোগ তুলেছেন, ছাত্রদল সাকসু ইস্যু সামনে এনে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে মূলত বিএনপির কিছু প্রার্থী ঋণ খেলাপির কারণে কমিশনের শুনানিতে থাকায় জনদৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বক্তব্যের মাধ্যমে শিবির ছাত্রদলের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে এবং তাদের একটি জাতীয় রাজনৈতিক দলের সংকট মোকাবেলার হাতিয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। এতে করে ছাত্রদলকে এমন একটি সংগঠন হিসেবে চিত্রিত করা হচ্ছে যারা ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার নয়, বরং মূল দলের স্বার্থ রক্ষার প্রয়োজনে মাঠে নেমেছে। এই প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির একটি পুরনো দ্বন্দ্ব আবারও সামনে চলে আসে।
ঐতিহাসিকভাবে ছাত্র সংগঠনগুলো নিজেদের গণতন্ত্র ও অধিকার রক্ষার অগ্রদূত হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে অনেক সময় তারা মূল রাজনৈতিক দলের কৌশলগত বাহু হিসেবে কাজ করেছে এমন অভিযোগ রয়েছে। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে যেমন বিএনপির নির্বাচন বিষয়ক বয়ানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, তেমনি শিবিরের সাকসু নির্বাচন রক্ষার অবস্থানকে জামায়াত ঘনিষ্ঠ রাজনীতির একটি ভিন্ন কৌশল হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে। শিবির এই মুহূর্তে নির্বাচনপন্থী অবস্থান নিয়ে নিজেদের গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে, বিশেষত অতীতে নির্বাচন বানচাল বা বর্জনের অভিযোগ থেকে বেরিয়ে এসে একটি নতুন রাজনৈতিক ইমেজ গড়ার প্রয়াস হিসেবে। সাকসু নির্বাচন ইস্যুটি এই কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দীর্ঘ সময় পর কোনো বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। শিবির উপলব্ধি করছে এই নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং তারা সংগঠিতভাবে অংশগ্রহণ করতে পারে, তাহলে তা তাদের সাংগঠনিক শক্তি এবং প্রভাব বাড়ানোর সুযোগ এনে দেবে। সে কারণেই তারা নির্বাচন বানচালের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। আদালতের রিট, রাজনৈতিক চাপ কিংবা প্রশাসনিক বিলম্ব সবকিছুকেই তারা পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে। এই ভাষা কেবল প্রতিরোধের নয়, বরং শিক্ষার্থীদের সমর্থন আদায়ের একটি কৌশলও। এতে করে ছাত্র সমাজের কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, শিবির নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে, আর তাদের প্রতিপক্ষরা তা বাধাগ্রস্ত করতে চায়। তবে শিবিরের অবস্থানের মধ্যেও একটি সূক্ষ্ম দ্বন্দ্ব চোখে পড়ছে। একদিকে তারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলছে, অন্যদিকে নির্বাচন বানচালের প্রতিবাদে কর্মসূচি ঘোষণার কথাও জানাচ্ছে। এটি একটি সচেতন রাজনৈতিক ভারসাম্য বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সরাসরি আদালত বিরোধী অবস্থান নিলে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সংঘাত তৈরি হতে পারে, যা সংগঠনটির জন্য ঝুঁকিপূর্ণ। আবার পুরোপুরি নীরব থাকলে তাদের নির্বাচনপন্থী অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। ফলে তারা এমন একটি অবস্থান নিয়েছে যেখানে আইনি কাঠামোর প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা বজায় রেখে রাজনৈতিক চাপ সৃষ্টির পথও খোলা রাখা হচ্ছে। এ প্রসঙ্গে বিএনপি ও জামায়াত ঘনিষ্ঠ ছাত্র সংগঠনগুলোর মধ্যকার সম্পর্কের জটিলতাও স্পষ্ট হয়ে উঠছে। শিবির সভাপতি যখন বলেন বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন, অথচ তার দলের লোকেরা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তখন সেটি কেবল ছাত্রদলের সমালোচনাই নয়, বরং বিএনপির ভেতরের আদর্শিক ও কৌশলগত বিভাজনের ইঙ্গিতও বহন করে। শিবির এখানে খালেদা জিয়ার নাম ও রাজনৈতিক অবস্থান ব্যবহার করে নিজেদের অবস্থানকে নৈতিক বৈধতা দেওয়ার পাশাপাশি বিএনপির বর্তমান নেতৃত্ব বা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। একই সঙ্গে ছাত্রদলের ভেতরেও এই ইস্যুতে ঐক্যের অভাব রয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। শিবিরের বক্তব্য অনুযায়ী সাবি ছাত্রদল নাকি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মানবে না। এই দাবি সত্য হলে তা ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় ইউনিটের ভিন্ন অবস্থান নেওয়া দলীয় ঐক্যকে দুর্বল করতে পারে এবং প্রতিপক্ষ সংগঠনগুলোর জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই পুরো পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা বিশেষভাবে নজরে এসেছে। কমিশন ছাত্রদলের 5 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য যৌক্তিকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল তাদের দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে। আপাত দৃষ্টিতে এটি একটি শান্তিপূর্ণ সমাধান মনে হলেও রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এটি মূলত একটি সাময়িক বিরতি। কারণ নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট এখনও পুরোপুরি দূর হয়নি। ছাত্রদল যে হঠকারী সিদ্ধান্ত ও বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে তার সুস্পষ্ট ব্যাখ্যা বা দৃশ্যমান প্রতিকার এখনও সামনে আসেনি। ফলে ভবিষ্যতে একই বা ভিন্ন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। শিবিরের পক্ষ থেকে দেওয়া হুঁশিয়ারি, সরকার যদি অনমনীয় না হয় তাহলে কঠোর মূল্য দিতে হবে। এটি প্রশাসনের উপর সরাসরি রাজনৈতিক চাপের ইঙ্গিত দেয়। সরকার যদি নির্বাচন আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে ছাত্র রাজনীতির মাঠে সংঘাত বাড়তে পারে। আবার কঠোর দমনমূলক পদক্ষেপ নিলে গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়ার অভিযোগ উঠতে পারে। এই দুয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গণভোটে হ্যায়ের পক্ষে শিবিরের সক্রিয় ভূমিকার ঘোষণা। এটি স্পষ্ট করে যে ছাত্র সংগঠনগুলো কেবল ক্যাম্পাসের ভেতর সীমাবদ্ধ থাকতে চায় না, বরং বৃহত্তর জাতীয় রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করতে চায়। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণাকে শিবিরের দীর্ঘমেয়াদী সাংগঠনিক কৌশলের অংশ হিসেবে দেখা যাচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের সামাজিক ও রাজনৈতিক ভিত্তি আরও বিস্তৃত করতে চাইছে।
সব মিলিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি এবং ইসলামী ছাত্র শিবিরের সাক্ষ্য নির্বাচন রক্ষার হুঁশিয়ারি, এই দুটি ঘটনা আলাদা হলেও একই রাজনৈতিক বাস্তবতার ভিন্ন ভিন্ন প্রকাশ। একদিকে নির্বাচন ব্যবস্থার প্রতি গভীর আস্থাহীনতা, অন্যদিকে নির্বাচনকে রাজনৈতিক সুযোগ হিসেবে দেখার প্রবণতা। একদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে চাপের মুখে রাখার কৌশল, অন্যদিকে সেই রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা। এই দ্বন্দ্বগুলোর মধ্য দিয়েই বর্তমান ছাত্র রাজনীতির চরিত্র গড়ে উঠছে। আগামী দিনের সাক্ষ্য নির্বাচন আদৌ অনুষ্ঠিত হয় কিনা, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভূমিকা রাখতে পারে এবং ছাত্র সংগঠনগুলো কতটা সহনশীল ও গণতান্ত্রিক আচরণ প্রদর্শন করে, তার উপরে নির্ভর করবে এই উত্তেজনা গণতান্ত্রিক উত্তরণে রূপ নেবে নাকি আবারও সংঘাতমুখী রাজনীতির দিকে এগিয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।